তোর খোঁজ কি পাবনার লোকেরা এখনো পায়নি? একবার বলছিস এভির চোখ কালো ছিল, একবার বলছিস ও বিবাহিত ছিল। মানে মজা করার লিমিটটা একটু রাখ ডেয়ার। অরুণ হতাশ কণ্ঠে বলে। চোখের ব্যাপার নিয়ে কিছু বলছি না, কিন্তু ও সত্যি বিবাহিত। ওর জেডি মাঝখান থেকে বলে। লাইক সিরিয়াসলি? আমার দুঃস্বপ্ন শুনতে চেয়ে নিজের ভিত্তিহীন স্বপ্ন ফাটাতে এসেছিস? ভালো ভালো, শুনবো অবশ্যই, কিন্তু তুই প্লিজ একটা ডক্টর দেখা, নয়তো পাবনায় যা, তোকে আর নেওয়া যাচ্ছে না। আমি মিথ্যা বলছি না। জেডি মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে। এভির মেয়েদের অপছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে তোর প্লে বয়ের রোল জাস্ট একটা নমুনা। আরো বড় বড় কারণ আছে, এগুলো তুই আমি সবাই জানি। এরপরেও ওসব কোন যুক্তিতে বলিস বুঝলাম না। মানে ওকে পুরো বিবাহিত বানিয়ে দিচ্ছিস? একসাথে তো গার্লফ্রেন্ডদের শেখা খেয়ে গাঁজা খাওয়া শুরু করলে এরকমই হয়। সবাইকে নিজের মতো ভাবা বন্ধ কর জেডি। আমি শিওর তুই আকাশকে আবারও বেপথে নিয়ে গিয়েছিস। এরকম হলে আন্টি তোকে ছাড়বে না। আমার পথ অলওয়েজ সুপথ ডিয়ার। তোদের মতো বাল পাকনামি করার পাবলিক এসব বুঝবি না। তাছাড়া ভদ্র মহিলার উপর আমার রুচি নষ্ট হয়ে গেছে, অবশ্য তোর উপরও নেই বুঝলি, বিশ্বাসঘাতক বলে কথা। অরুণ রেগে কিছু বলতে নেয়, তখনই পাশ থেকে সৌম্য উদ্বিগ্ন কণ্ঠে ডাকে। অরুণ ভাইয়া। অরুণ বাদিকে ফিরে তাকায়। সৌম্যর কোলে সন্ধ্যাকে দেখে ছেলেটা বিচলিত হয়, এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে। সন্ধ্যার কি হয়েছে সৌম্য? সৌম্য চোখ বুজে শ্বাস নেয় কয়েকবার। লামিয়া বলেছে সন্ধ্যা উপুর হয়ে পড়ে গিয়েছে, তাছাড়া সন্ধ্যার পেট ব্যথায় ভীষণ কাতরাচ্ছে। সৌম্যর নিজেকে ভীষণ অসহায় লাগছে, বুক কাঁপছে তার বোনুর বাচ্চার কোনো ক্ষতি হলো কিনা এই ভেবে। সন্ধ্যা তার ভাইয়ের বুকে মুখ ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। একে তো আকাশের পরিবর্তিত রূপ, সাথে তীব্র পেট ব্যথায় মেয়েটা যান যায় যায় অবস্থা। ডান হাতে সৌম্যর পিঠের দিকে শার্ট খামচে ধরে, ব্যথা প্রশমনের উপায়। অরুণ সৌম্যর কাঁধে হাত রেখে অরুণকে ঝাঁকিয়ে ডাকে। সৌম্য? সৌম্য চোখ মেলে তাকায়, দুর্বল কণ্ঠে বলে। আপনার গাড়িটা কোথায় ভাইয়া? বোনকে হসপিটাল নিব। অরুণ জবাব দেয়। আমি বাইক নিয়ে বেরিয়েছি, গাড়ি তো আমার সাথে নেই। আচ্ছা দাঁড়াও। এরপর অরুণ জেডির দিকে তাকায়, জেডির দৃষ্টি সৌম্যর দিকে। অরুণ জেডির উদ্দেশ্যে বলে। লিফট দিবি? জেডি কিছু বলছে না, সৌম্যর দৃষ্টি জেডির উপর পড়ে। জেডিকে দেখে সৌম্য ভ্রু কুচকে নেয়, চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে মনে হলো। 2 সেকেন্ডের মাথায় সৌম্যর মনে পড়ে জেডিকে। ভার্সিটিতে আকাশের সাথে সবসময় জেডিকে দেখতো। তাদের ব্যাচের বেশিরভাগ মানুষ জানতো অ্যাভি জেডি 2 ভাই, তাদের মধ্যে সৌম্যও ছিল। কিন্তু পরে জানতে পারে তারা ভাই নয়। তারপর হঠাৎই জেডি কোথায় যেন হারালো। সৌম্য এদের ব্যাপারে কিছু জানতো না, মাথাও ঘামায়নি। আজ এত বছর পর জেডিকে দেখে সে বেশ অবাক হয়। জেডি পকেট থেকে গাড়ির চাবি বের করে গম্ভীর গলায় বলে। ওকে। তার দৃষ্টি সৌম্যর পানে। জেডি সম্মতি পেয়ে সৌম্য খুশি হলো না। জেডির থেকে দৃষ্টি ফিরিয়ে এসে অরুণের উদ্দেশ্যে বলে। আমি সিএনজি করে চলে যাব অরুণ ভাইয়া। কথাটা বলে সৌম্য উল্টো দিকে এগোয়। অরুণ দ্রুত সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে। কি হয়েছে সৌম্য? জেডির গাড়িতে যাও, সন্ধ্যাকে অনেক অসুস্থ লাগছে। সৌম্য ছোট করে বলে। ওনার সাথে যাব না ভাইয়া। কেন? সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে। ওনাকে আমার পছন্দ নয় ভাইয়া, উনি ভীষণ উচ্ছৃঙ্খল টাইপ, দৃষ্টিও ভালো লাগে না। আর জেডি এগিয়ে এসে বলে। কিছু বলেছিলে ডিয়ার? সৌম্য চুপ হয়ে গেল। জেডি একবার সৌম্যর দিকে তাকায়, তো একবার সন্ধ্যার দিকে তাকায়, বলে। সালাম কালাম সব ভুলে গেছো? সেসব থাক, কোলে এটাকে। সৌম্য ভদ্রতা সূচক উত্তর দেয়। ছোট বোন। ও নাইস, তোমার বোন তো পাক্কা লাইলি। বাট মজনু পাত্তা দিচ্ছে না। আই থিঙ্ক মাথায় গন্ডগোল হয়েছে, নকল মজনুকে আসল মজনু ভাবছে। এটুকু বলে জেডি পকেট থেকে একটা 1000 টাকার নোট বের করে সৌম্যর বুক পকেটে রেখে বলে। তোমার বোনকে একটা পাগলের ডক্টর দেখিয়ে নিও কেমন? সৌম্য থমথমে মুখে তাকায়। সে জেডিকে উশৃঙ্খল বলায় জেডি তাকে সূক্ষ্ম অপমান করলো, এটা খুব ভালো করেই বুঝলো সে। জেডি এক পা পিছিয়ে গিয়ে হেসে বলে। আমাকে যতটা খারাপ ভাবো, ট্রাস্ট মি, আমি তার চেয়েও 1000 গুণ খারাপ। রূপ চাইলে আমার গাড়ি ছাড়া হসপিটাল গিয়ে দেখ। এখানে কি কথা হচ্ছে সন্ধ্যার মাথায় কিছুই ঢুকছে না। এ পর্যায়ে এসে অসহনীয় পেট ব্যথায় সন্ধ্যা জ্ঞান হারায়, বা হাত ছেড়ে দেয়। ব্যাপারটা জেডি লক্ষ্য করে হেসে বলে। যা, তোমার বোন তো মরে গেল। সৌম্যর বুক কেঁপে উঠল। দ্রুত সন্ধ্যার দিকে তাকায়। বনুকে অচেতন অবস্থায় দেখে সৌম্য সব এলোমেলো লাগে। অসহায় কণ্ঠে ডাকে। বনু।
জেডি তার গাড়ির চাবি অরুণের পকেটে রেখে অরুণের বাইকের চাবি নিয়ে নেয়। উল্টো দিকে ফিরে হাঁটতে হাঁটতে বলে, ওদের নিয়ে যা অরুণ। সৌম্যর নিজেকে ভীষণ অসহায় লাগছে। আশেপাশে তাকালো, সে জায়গাটা একদম ফাঁকা। কতদূর গেলে যে গাড়ি পাবে? তাছাড়া জেডিকে তার সে আগের মতোই লাগলো। সে যা বলবে না শুনলে তুলকালাম কাণ্ড বাঁধায়। সৌম্য কারো অপমান সয়ে তার অনুদান নিতে বিন্দুমাত্র আগ্রহী হয় না, কিন্তু এখন তার বনুর জীবন জড়িয়ে। বনুর জন্য সে তার অপমান ভুলে গিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। অরুণ গাড়ির দরজা খুলে দিলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে গাড়িতে উঠে বসে। অরুণ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দেয়। রাস্তার অপর পাশে লামিয়া, সে সন্ধ্যার তার ব্যাগ স্কুটি সামনে রেখে স্কুটি স্টার্ট দিয়ে গাড়ির পিছু পিছু যায়। কিছু দূর এসে জেডি অরুণের বাইক পেয়ে বাইকে উঠে বসে, কানে ব্লুটুথ লাগিয়ে বাইক স্টার্ট দেয়। দৃষ্টি অদৃশ্য হওয়ার পথে তার গাড়ির দিকে হঠাৎই বাইক টান দেয়। বাইকের স্পিড হাই। কয়েক সেকেন্ডের মাথায় জেডি তার গাড়ির পাশাপাশি এসে বাইকের স্পিড কমায়, আর একটু চেপে যায় তার গাড়ির দিকে। বাদিকে ঘাড় ফেরায়। অরুণের চোখে মুখে চিন্তা, মনোযোগ দিয়ে গাড়ি চালানোয় ব্যস্ত। জেডি বাঁকা হেসে গলা চড়িয়ে বলে, গাড়ির ব্রেক তো ফেল ডিয়ার। কথাটা শুনে অরুণ দ্রুত ডান দিকে ঘাড় বাঁকায়, রেগে বলে, তোর প্রবলেম কি জেডি? কথাটা বলে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। তার মনে হলো সত্যিই হয়তো গাড়ির ব্রেক ফেল। বেচারা অতিরিক্ত টেনশনে হাইপার হয়ে গিয়েছে। জেডি শব্দ করে হাসে বলে, কবরস্থানে 3টে কবরের টিকিট কাটতে যাচ্ছি, সাবধানে মরবি। ওকে ডিয়ার। কথাটা বলে জেডি তার বাইকের স্পিড বাড়ায়। এদিকে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করছে, অথচ প্রতিবারই ব্যর্থ হচ্ছে। পেছন থেকে সৌম্য বলে, অরুণ ভাইয়া গাড়ির ব্রেক ঠিকই আছে, আপনি গাড়ি চালান। তখনই অরুণ গাড়ির ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি গাড়ির ব্রেক ঠিকই আছে। ওই যে কথাই আছে, অতিরিক্ত হাইপার হলে সহজ জিনিস হাতের বাইরে চলে যায়। অরুণের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল, কিন্তু সৌম্য কিভাবে বুঝলো? অরুণ পিছু ফিরে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে সৌম্য? আপনি ওনার বন্ধু, তাই মনে হলো। আপনি প্লিজ দ্রুত চলুন, বনুর জন্য চিন্তা হচ্ছে। অরুণ আর সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। সৌম্য তার বুকে পড়ে থাকা অচেতন সন্ধ্যার দিকে তাকায়। মুখটা মলিন, ডান হাত অতি স্নেহের সাথে সন্ধ্যার মাথায় বুলিয়ে দেয়। আজ কি হয়েছে কে জানে। সে শুধু চায় তার বনুর বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসুক। তার বনুর একটুখানি সুস্থ হওয়ার জন্য এই একটাই সম্বল হিসেবে ধরে রেখেছে সৌম্য। আর তো কোনো উপায় নেই। অরুণের কথায় ধ্যান ভাঙে সৌম্যর। জেডি আমার বন্ধু নয় সৌম্য, ও শুধু আকাশের বন্ধু। অরুণের কণ্ঠে রাগ। সৌম্য ভ্রু কুচকে তাকিয়ে রইল। এসব ব্যাপার সে জানে না, তাই অবুঝ নয়নে চেয়ে রইল। জেডি খুব রিল্যাক্স মুডে বাইক চালাচ্ছিল। হঠাৎই চোখ মুখ শক্ত হয়ে যায়। বাইকের স্পিড সর্বোচ্চ করে আঁকাবাঁকা করে বাইক টেনে নিয়ে যায়। তীব্র বাতাসে চোখ বুজে আসার কথা, অথচ জেডির চোখ জোড়া তীক্ষ্ণ একবারের জন্য বন্ধ হয় না। রাগে মুখ লাল হয়ে গিয়েছে, বিড়বিড় করে, এগির বাচ্চা। কিছু সময়ের মাঝে একটা হসপিটালের সামনে বাইক থামায় জেডি। দ্রুত বাইক থেকে নেমে হসপিটালের দিকে দৌড় দেয়। হাঁটু সমান ওভারকোট পিছনে কিছুর সাথে বেঁধে যাওয়ায় ডান হাতে জোরে টান দেয়। এক কোণায় সামান্য ছিল বোধহয়। জেডি সেদিকে পাত্তা দিল না, দৌড় লাগায় ভেতরে। 3তলায় এসে থামে জেডি, হাঁপিয়ে গিয়েছে। সামনে তাকালে দেখলো অ্যাভি ভীষণ সিরিয়াসভাবে একজন ডক্টরের সাথে কথা বলছে। জেডি বড় বড় পা ফেলে এগিয়ে যায়। কোনো কথা ছাড়াই অ্যাভিকে টেনে সরিয়ে দিয়ে বা হাতে ডক্টরের কলার শক্ত করে ধরে ডান হাতে সমানে ঘুষি মারে। থামাথামির নাম নেই। অ্যাভি হতভম্ব হয়ে চোখে তাকায়। ডক্টরটির বয়স আকাশদের মতোই। সে মার খাচ্ছে কেন তাও বুঝলো না। জেডিকে আটকাইতে চাইলেও পারল না। জেডি লোকটিকে মারতে মারতে মাটিতে শুয়ে দিয়েছে। আশেপাশের সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আকাশ এগিয়ে আসার আগেই কোথা থেকে নিয়াজ এসে দৌড়ে জেডিকে আটকায়, চেঁচিয়ে বলে, আরে কে আপনি? আমার বন্ধুকে এভাবে মারছেন কেন? জেডি রেগে নিয়াজকে ধাক্কা দিয়ে আবারও মারতে উদ্যত হয়। নিয়াজ এগিয়ে এসে জেডির হাত শক্ত করে ধরে। জেডি মুখ তুলে চায়, চেঁচিয়ে বলে, এই ছেলে এত সাহস কোথায় পেয়েছে যে ও এভির চোখে লেন্স লাগিয়ে দিতে চায়? নিয়াজ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে, অবাক স্বরে বলে, জেডি তুমি হঠাৎ কোথা থেকে এলে আর আমার বন্ধুকে এভাবে মারছো কেন? জেডি রেগে নিয়াজের মুখে একটা ঘুষি মেরে দেয়, সাথে বলে, তোকেও মারা উচিত। 2 বন্ধু যুক্তি করে এভির পিছনে পড়ো, তাই না? নিয়াজ হতভম্ব হয়ে যায়। জেডির কথার আগামাথা কিছুই বুঝলো না। এদিকে আকাশ জেডিকে টেনে তুলে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার সামনে আসতে নিষেধ করছি না? তুই আবার আমার সামনে এসেছিস, কি প্রবলেম তোর? আমাকে শান্তি দিচ্ছিস না কেন? জেডি হতাশ কণ্ঠে বলে, প্রবলেম তো আমারই অভিযান। তোর চোখ গেলে পরে আমার বউ ভেস্তে যাবে, কারণ আমি বউ রেখে অন্ধ এভিকে প্রক্সি দিতে আসবো। একটু বোঝো। অ্যাভি কটমট দৃষ্টিতে তাকায় জেডির দিকে। জেডি চোখ ছোট ছোট করে তাকায়। অ্যাভি দাঁত কিরমির করে বলে, আমি যখন বলেছি আমি লেন্স পরবো মানে পরবো। পারবি না জান। অ্যাভি রেগে আবারও কিছু বলতে নেয়। তখনই নিয়াজ অ্যাভিকে ঘুরিয়ে তার দিকে ফেরায়। দৃষ্টিতে বিস্ময় ঢোক গিলছে বারবার। এটা কিভাবে সম্ভব? গত 4 মাস যাকে
মৃত ভেবে এসেছে সে এখন জলজন্ত তাদের সামনে দাঁড়িয়ে আছে। ডান হাত তুলে অ্যাভির গালে রেখে থেমে থেমে বলে, আকাশ, তুমি বেঁচে আছো? আকাশ ভ্রু কুচকে তাকায়। নিয়াজ আকাশকে জড়িয়ে ধরে। তার তো বিশ্বাসই হচ্ছে না এটা আকাশ। এদিকে নিয়াজের কাণ্ডে আকাশ অবাক হয়। মনে হচ্ছে নিয়াজ পুরনো প্রেমিক খুঁজে পেয়েছে। তাকে কোন দিক দিয়ে নিয়াজের প্রেমিকা লাগছে। আকাশ নিয়াজকে ধাক্কা মেরে সরিয়ে দেয় নিজে থেকে। রেগে বলে, কি প্ল্যান করছো তুমি? তোমার ভোলা মানুষের আড়লে আসল তুমিকে আমি খুব ভালো করে চিনি। নিয়াজ অবাক হয়ে বলে, মানে কি বলছো? তাছাড়া তুমি এতদিন কোথায় ছিলে? আকাশ বিরক্তি কণ্ঠে বলে। তোমার শ্বশুর বাড়ি। জেডি নিয়াজের সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলে, ব্যাপার কি? তুমি না আকাশের শত্রু? হঠাৎ প্রেমিক প্রেমিক ভাব দিচ্ছ কেন? তুমি ছেলে, এটা মাথায় রেখো, আর আমার এভিজনের থেকে দূরে থাকো। নিয়াজ হতভম্ব চোখে তাকায়। জেডি এসেই যে ডক্টরকে মারল তার নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডান হাতে তালু দিয়ে রক্তকণা মুছে নেয় সে। অ্যাবি তার সামনে এসে গম্ভীর স্বরে বলে, আজকে লিন্স পড়তে পারবে না? ছেলেটা ঢোক গিলল। অ্যাবির পাশ থেকে জেডি কৌতুক স্বরে বলে, শুধু আজকে নয়, এক্ষুনি পারবে। আর তারপর জানটা দিয়ে দিতে হবে। লেন্স পরাবে, জান দিবে। পারবে না ডিয়া? অ্যাবি ওভারকোটের ভেতরের পকেট থেকে একটা পিস্তল বের করে পিস্তলটা ঘোরায় আর ডক্টরের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে লেন্স পড়তে না পারলে এখনই জান দিতে হবে। কি চাও বলো? নিয়াজের কলিগ ভীতি চোখে একবার জেডির দিকে তাকায় তো একবার অ্যাভির দিকে। বেচারা এটা কোথায় ফাঁসলো সে? এদের দুজনের কাউকেই চেনেন না। তার পরিচয় নিয়াজের সাথে অল্প দিনে খুব ভালো বন্ধুত্ব একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে। কিন্তু সে নিয়াজের থেকে ভীষণ ভীতু টাইপ। তার মাঝে আবার এসব। নিয়াজ এগিয়ে এসে আকাশের হাতে পিস্তল দেখে ভীষণ অবাক হয়। বলে, আকাশ, তোমার কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? অ্যাভি নিয়াজের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, তোমার বন্ধুকে রাজি হতে বলো, নয়তো ওকে সহ তোমাকে একদম মেরে ফেলবো। নিয়াজ ঢোক গিলল। তার দৃষ্টি আকাশের সোনালি চোখের মনিতে অবাক হলো না। অবাক হলো আকাশের স্বভাব দেখে। অতঃপর বলে, ঠিক আছে, ওর চেয়ে ভালো ডাক্তার আছে। আমার বড় স্যারের সাথে কথা বলে তোমাকে জানাবো। অ্যাভি গম্ভীর স্বরে বলে। গুড, ডেট যেন আজকেই হয়। এরপর নিয়াজকে ছেড়ে অ্যাভি এর ডান হাতে জেডিকে ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। জেডির রাগান্বিত দৃষ্টি নিয়াজের উপর। নিয়াজের দিকে তেড়ে এসে বলে, তুমি এভিকে কি বললে? নিয়াজ ঢোক গিলে বলে, তোমরা দুজন এরকম করলে আমি কোন দিক যাব বলো তো? তাছাড়া আকাশ এতদিন কোথায় ছিল আর ও বাঁচলো কিভাবে? তুমি সব জানো তাই না? জেডি তীক্ষ্ণ চোখে তাকায় নিয়াজের দিকে। পেছন থেকে অরুণ বলে, জেডি তুই সব ক্লিয়ার করবি এক্ষুনি? জেডি ঘাড় বাঁকিয়ে অরুণের দিকে তাকায়। বাঁকা হেসে বলে, কিচ্ছু ক্লিয়ার করবো না। কি করবি? করবি তুই। আকাশ সন্ধ্যার সাথে এরকম কেন করছে? সন্ধ্যাকে একদম চিনতেই পারছে না। কি হয়েছে আকাশের বল? জেডি বিরক্ত হলো। আবার কোন সন্ধ্যাকে টেনে আনছে? অরুণের কথা শুনে নিয়াজ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না, এটা কখনো সম্ভব? অতঃপর বলে, এসব কি বলছো অরুণ? অরুণ উত্তর করে, আমি ঠিকই বলছি। তুমি জানো নি আজ সন্ধ্যা আকাশকে টাচ করেছে বলে আকাশ ওকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। নিয়াজ এবার ভীষণ অবাক হয়। কিছুক্ষণ আগে বলা আকাশের কাণ্ড সাথে আকাশের বলা কিছু কথাগুলো নিয়ে ভাবলো খানিক। অতঃপর জেডির দিকে তাকিয়ে বলে, শর্ট মেমোরি লস? জেডি নীরব। নিয়াজ আবারও বলে, কিছু বলছো না কেন? জেডি বিরক্তি কণ্ঠে বলে, আবার কাঁদছিস কেন বনু? অসুস্থ হয়ে যাবি তো। আমি পড়াইনি, আমার বড় স্যাররা পড়িয়েছিল। কানেকশন তো তোমার সাথে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া টানা বছর লেন্স পরার কারণে এভির চোখের অবস্থাটা কতটা খারাপ হয়েছে? নিয়াজের থমথমে মুখে তাকায়। জেডি দাঁতে দাঁত চেপে বলে, এভির চোখে অ্যাগাইন লেন্স পরালে সেই ডক্টরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে নিশ্চয়ই নতুন করে চেনাতে হবে না, তাই না ডিয়ার? শেষ কথাটা বাঁকা হেসে বলে। এরপর সে আর এখানে দাঁড়ালো না। নিয়াজ থমথমে মুখে তাকিয়ে থাকে। কানে বাজলো দুটো বাক্য, আন্টি, আকাশকে এভাবে লেন্স পরিয়ে রাখলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হলে হবে, সর্বোচ্চ অন্ধ হবে, আমার কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আর কখনো কোনো কথা বলবে না, না আমাকে আর না তো আকাশকে। অরুণের ধাক্কায় নিয়াজের ধ্যান ভাঙে। অরুণ ভ্রুকুচকে বলে, আরে আকাশ জেডির উপর জেদ করে এমন আগেও করেছে, এখনো করেছে। জেডি এখন সব সামলাবে। কিন্তু তুমি আকাশের ব্যাপারে কি বললে? ও সন্ধ্যাকে চিনছে না কেন? নিয়াজ মৃদুস্বরে বলে, বুঝতে পারছি না অরুণ, আমি আকাশকে একবার চেক আপ করলে বুঝতে পারবো। আর তাছাড়া নিয়াজের কথা ফুরিয়ে যায়। মাথায় অনেক কিছু ঘুরছে।
সন্ধ্যা বিছানার এক কোণায় শুয়ে আছে, চোখের পাতা বন্ধ হলেও সে জেগে আছে। থেকে থেকে চোখের কোণ ঘেঁষে নোনা পানি গড়িয়ে পড়ে। এক পাশে লামিয়া বসে আছে, অপর পাশে ইরা। সৌম্য হসপিটাল থেকে ফিরে বাইরে গিয়েছে সন্ধ্যার জন্য ফলমূল কিনতে। ডক্টর বলেছে ভীষণ উইক সন্ধ্যা, পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিল বেশ। তবে ডক্টর চেক আপ করে জানিয়েছে বাচ্চা ঠিক আছে, তে সবাই আপাতত স্বস্তি পায়। আসমানি নওয়ান হাতে করে একটা বাটিতে স্যুপ এনেছে সন্ধ্যাকে খাওয়ানোর জন্যে। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে এসে বসে, সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে ডাকে। জান্নাত। সন্ধ্যার সাথে সাথে চোখ মেলে তাকায়, কাঁদতে কাঁদতে চোখের 12টা বাজিয়েছে। মেয়েটা ফুপিয়ে বলে, আমা আমি তোমার ছেলেকে দেখেছি, ওনাকে একটা কল করো না, একটু আসতে বলো, একবার আসতে বলো। আসমানি নওয়ান ইরা দুজনে অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। তারা দুজনই ভাবছে এসব সন্ধ্যার ভুল ধারণা। ইরা বোঝানোর স্বরে বলে, আকাশ ভাইয়ার নেই বোন, তুমি মানার চেষ্টা করো, আকাশ ভাইয়ের অংশ কথা ভাবো। তোমরা আবার আমার পাগল বলতে চাইছো? আমি বলছি তো আমি ওনাকে দেখেছি। উনি অরুণ ভাইয়ের সাথে কথা বলেছে, উনি শুধু আমার সাথে কথা বলেনি। এরপর সন্ধ্যা আসমানি নওয়ানের দিকে তাকিয়ে বলে, মা তুমি একটু কল করো না ওনার কাছে, উনি রেগে আছে আমার উপর, অপরিচিতদের মতো আচরণ করছে আমার উপর। ওই যে আমার গলা অপারেশন করলাম না, তখনও একদম অপরিচিতদের মতো করছিল। ওনার অনেক বেশি অভিমান, এবারেও হয়তো অভিমান করেছে। তুমি একবার আসতে বলো, উনি যা বলবে আমি সব করবো। তুমি শুধু ওনাকে একবার আমার কাছে আসতে বলো, বলো না আম্মা। আম্মা বলতে বলতে সন্ধ্যা আসমানি নওয়ানের উরুতে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ানের চোখের কোণ ভিজে উঠল মেয়েটার আহাজারিতে। কিছু বলতে চায়, মাঝে লামিয়া বলে, সন্ধ্যা মিথ্যা বলছেন আন্টি, আকাশ ভাইয়াকে আমিও দেখেছি। লামিয়ার কথা শুনে আসমানি নওয়ান ইরা দুজনাই বিস্ময় দৃষ্টিতে তাকায়। লামিয়া ঢোক গিলে বলে, উনি আকাশ ভাইয়া কিনা আমি জানি না, কিন্তু একদম আকাশ ভাইয়ার মতন দেখতে, চোখগুলো সোনালি, আর ওনাকে একজন এভি বলে ডাকছিল বারবার। কথাটা শুনে ইরা ভীষণ অবাক হলো। তার কাছে এভি নামটা বোধহয় পরিচিত ঠেকলো, কিন্তু সোনালি চোখ এটা মেলাতে পারে না। আসমানি নওয়ান স্তব্ধ হয়ে যায়, চোখ জোড়া ভিজে উঠল। বিড়বিড় করে বলল, সোনালি চোখ, এবি। ঢোক গিলে বলে, ওর সাথে কে ছিল? লামিয়া ভাবুক ভঙ্গিতে বলে, ঠিক মনে পড়ছে না, কিন্তু এভির মতোই নামটা। জেডি। লামিয়ার সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। আসমানি নওয়ান ঢোক গেল। হাতের বাটি কোনো রকম ইরার হাতে ধরিয়ে দিয়ে এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ধরা গলায় বলে, আকাশ মরে গিয়েছে। আসমানি নওয়ানের রিয়াকশনে ইরা লামিয়া দুজনেই অবাক হলো। অ্যাভি জেডি দুটো নাম ইরার ভীষণ পরিচিত লাগে। এদিকে সন্ধ্যা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো, নিঃশব্দে চোখের পানি ফেলে আর আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, আকাশ বেঁচে আছে আম্মা, সত্যি বলছি। আকাশ ভিরাজ নওয়ান, যাকে সবাই তার নামে শর্ট ফর্ম হিসেবে এভি নামে চেনে। তার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায় মাত্র। একজন গার্ড এভির গাড়ির দরজা খুলে দিলে এভি ভেতর থেকে বেরিয়ে আসে। দৃষ্টির সামনে দণ্ডায়মান সফেদ রঙের 3তলা বাড়ি। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ থাকলেও খুশির ঝিলিক মুখায়ভাবে প্রকাশ পায়। কোনো দিকে তাকায় না সে, দৃষ্টি সামনে রেখে বড় বড় পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আসমানি নওয়ান দোতলা থেকে নেমে নিজের ঘরে যাওয়ার জন্য কেবল পা বাড়িয়েছেন, তখনই মা ডাকটা কানে বর্জ্যের ন্যায় ভেসে আসে। ছেলেটার কণ্ঠ স্বাভাবিক হলেও আসমানি নওয়ানের কাছে তা অস্বাভাবিক লাগলো। কণ্ঠটি যে হুবহু তার ছেলের। আকাশ সত্যি বেঁচে আছে? আসমানি নওয়ানের পা থেমে গিয়েছে অনেক আগেই। দিক ফিরিয়ে দরজার দিকে দৃষ্টি পড়লে ভদ্রমহিলার দৃষ্টিতে অসীম বিস্ময় ভর করে। আজ প্রায় 4 মাস পর নিজ ছেলেকে জীবিত সুস্থ দেখে ভদ্রমহিলা রিয়াকশন দিতে ভুলে গিয়েছে। যাকে এতগুলো মাস মৃত জেনে এসেছে সেই ছেলে হঠাৎ জীবিত রূপে ফিরে এসেছে, তাও আবার সাধারণভাবে নয়। আসমানি নওয়ান ছেলের বেশভূষা খেয়াল করলেন, যা তার কাছে অস্বাভাবিক লাগলো। আকাশের সোনালি চোখের মণি সাথে এরকম বেশভূষা ভদ্রমহিলার মাঝে ভীতি সৃষ্টি করে, যেন এই আকাশ তার কাছে এক ধরনের ফোবিয়া। ধীরে ধীরে তার দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে থেমে থেমে আওড়ায়। আকাশ। অ্যাভি আসমানি নওয়ানের দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি, যা খুব বেশি দৃশ্যমান নয়। অ্যাভি আসমানি নওয়ানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেমন আছো মা? ক্ষণে ক্ষণে আসমানি নওয়ানের দৃষ্টি ঝাপসা হতে থাকে। অ্যাভি ভদ্রমহিলার পানে দৃষ্টি রেখে এগিয়ে আসছে। সন্ধ্যা আসমানি নওয়ানের পিছু পিছু ধীরে ধীরে আসছিল, ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ইরা লামিয়া ডাকলেও শোনেনি। আকাশের কণ্ঠ শুনতে পেয়ে মেয়েটার পা থেমে যায়। দৃষ্টি নিচতলায় পড়লে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ এদিকে এগিয়ে আসছে। মুহূর্তেই সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে, বিড়বিড় করে, আপনি এসেছেন আকাশ? এবার সন্ধ্যা বড় বড় পায়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শরীরটা ভীষণ দুর্বল, হাঁপিয়ে যায়। তবে সে নিজের শরীরের প্রতি একটুখানিও দয়া দেখালো না, বরং ছুটল তার মন মানুষের দিকে।
অ্যাভি আর আসমানি নওয়ানের দূরত্ব সামান্য। হঠাৎ সন্ধ্যা দৌড়ে এসে অ্যাভির বুকে ঝাঁপিয়ে পড়ে। অ্যাভি শক্তপোক্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে, তবে জায়গা থেকে এক চুল নড়ল না। সন্ধ্যা অ্যাভিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে বিড়বিড়িয়ে বলে, আর ছেড়ে যাবেন না আমায়? আর অভিমান করবেন না? থেকে যান আমার কাছে। এদিকে তাকে কোনো মেয়ে জাপটে ধরেছে। বিষয়টা বুঝতে অ্যাভির কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন বুঝলো ততক্ষণে মাথার রক্ত উঠে গিয়েছে, রেগে বোম হয়ে গিয়েছে। কোনো মেয়ের স্পর্শ হজম করার অভ্যাস তার নেই। ডান হাত মুষ্টি বদ্ধ হলো। রাগের ফলে সোনালি চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে বেশি ঝিলিক দিচ্ছে, যা আগুনের মতো দপদপ করছে মনে হলো। অ্যাভি হাত তুলে সন্ধ্যার কাঁধে হাত রাখে শক্ত করে। এরপর চোখের পলকে সন্ধ্যাকে জোরে সোরে এক ধাক্কা দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। নিজের দুর্বল শরীরটাকে বহু কষ্টে সামলে দাঁড়িয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় তার সামনে দণ্ডায়মান মানুষটার দিকে, যার দৃষ্টির তীক্ষ্ণতা সন্ধ্যার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। অ্যাভি সন্ধ্যাকে দেখে অবাক হয়। আরে, এটা সেই রাস্তার মেয়েটা না? মেয়েটা তার পিছু পিছু তার বাড়িতে চলে এসেছে। আর তো নেওয়া যাচ্ছে না একে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, হাউ ডিয়ার ইউ! আমাকে টস করার সাহস কে দিয়েছে তোমাকে? বলতে বলতে অ্যাভি সন্ধ্যার গালে থাপ্পড় মারার জন্য হাত তুললে সন্ধ্যা ফুপিয়ে উঠিয়ে বলে, আপনি আবার মারবেন আমায়? আকাশের হাত থেমে যায়। থমথমে দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। মেয়েটা আবারও কাঁদছে। আকাশ ঢোক গিলল, ধীরে ধীরে হাত নামিয়ে নেয়। ওদিকে আসমানি নওয়ান আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ সন্ধ্যার সাথে এরকম করছে কেন? দোতলায় দাঁড়ানো ইরার অবস্থাও সে, মনে হচ্ছে নতুন এক আকাশকে দেখছে। আসমানি নওয়ান অবাক হয়ে বললেন, আকাশ, তুমি সন্ধ্যার সাথে এভাবে কথা বলছো কেন? আকাশ একবার তার সামনে দাঁড়ানো মায়ের দিকে তাকায়, দৃষ্টি ফিরিয়ে আবার সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, মেয়েটি যেন গায়ে পড়া স্বভাবের মা, মেয়েটি যেন গায়ে পড়া স্বভাবের মা। সেই রাস্তা থেকে আমার পিছু পড়ে আছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তাকে রাস্তার মেয়ে বলতে পারলো? মেয়েটার ভেতরটা ভেঙে আসে। আকাশ সবাইকে তো চিনছে, তবে তাকে কেন চিনছে না? সন্ধ্যার বুক ফেটে কান্না আসে। এগিয়ে এসে দুহাতে আকাশের ওভারকোটের কলার ধরে কান্না মাখা গলায় বলে, আপনি সবাইকে চিনছেন, শুধু আমায় কেন চিনছেন না আকাশ? এ দেখুন না, আমি আপনার সন্ধ্যা মালতী, আপনার শোনাবো, আপনার ভালোবাসা। আমায় খুব আদর করে শোনাবো ডাকতেন আপনি, তবে আজ কেন অস্বীকার করছেন বলুন না? আমায় এভাবে দূরে সরিয়ে দেবেন না। একটা বার আমার দিকে তাকিয়ে দেখুন। গত 4 মাসে আমি কত শুকিয়ে গিয়েছি। আমায় বকবেন না আপনি। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপর অভিমান করেছেন? বেশ, আমি আপনার সব অভিমান ভাঙিয়ে দেব। দোহাই, আপনি শুধু আমায় অস্বীকার করবেন না, করবেন না অস্বীকার। আকাশ ঢোক গিলল। রাগান্বিত দৃষ্টি নরম হয়ে এসেছে। সন্ধ্যার কথাগুলো তার মাঝে কতটুকু প্রভাব ফেলেছে কে জানে। সন্ধ্যার দুহাত তার কলার থেকে সরিয়ে দেয়। কিছু একটা আন্দাজ করে মৃদু স্বরে বলে, সরি টু সে, আমি মেয়েদের লাইক করি না, সো বিয়ে করার প্রশ্নই ওঠে না। আই থিঙ্ক ইউ আর সিক, লাইক কাইন্ড এ ম্যাড। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই দিন দেখার জন্য তার হায়াত ফুরায়নি। নির্বাক দু চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, আমায় ভালোবাসা দিয়ে হারিয়ে গেলেন, এই আমিকে ভুলে গিয়ে ফিরে এলেন। আমি আপনাকে মনে রেখে পাগলামো করছি বলে কত সহজেই আমায় পাগল উপাধি দিয়ে দিলেন। আকাশ সন্ধ্যার বলা কথাগুলো শুনতে পেল না। সন্ধ্যার শরীর ভেঙে আসে, চোখের পাতা বুজে আর খোলে। এভাবে বেশ কয়েকবার করে এক পর্যায়ে পড়ে যেতেন। আকাশ সন্ধ্যাকে পাস করে তার মায়ের দিকে যাচ্ছিল। সন্ধ্যাকে পড়ে যেতে দেখে দ্রুত মেয়েটাকে আগলে নেয়। সন্ধ্যা বোধহয় পুরোপুরি জ্ঞান হারায়নি, বুঝলো হয়তো আকাশ তাকে ধরে নিয়েছে। নিবু নিবু চোখে চেয়ে বিষাদমাখা হাসি হাসলো। এরপর শরীর একেবারে ছেড়ে দেয়। আকাশ অদ্ভুত চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার ওই হাসিটুকু আকাশের চোখে পড়েছে। ভীষণ অস্থির লাগছে ছেলেটার। বহু কষ্টে তখনকার সে অসহনীয় দহন প্রশমন করেছিল, এখন আবারও যেন হাজির হচ্ছে। আকাশ ঢোক গিলল। ভাবলো সন্ধ্যাকে ছেড়ে দিবে, মেয়েটা পড়ে যাক মরে যাক, তাহলে যদি সে একটুখানি শান্তি পায়। অতঃপর আকাশ সত্যি সত্যি সন্ধ্যাকে ছেড়ে দেয়। আসমানি নওয়ান এটা দেখে বিচলিত কণ্ঠে বলে, কি করছো? সন্ধ্যা তো ব্যথা পাবে, ওকে ধরো। আকাশের এবারেও কি হলো কে জানে। সাথে সাথে অচেতন পড়ন্ত সন্ধ্যাকে আবারও আগলে নেয়। সন্ধ্যার মাথা একদম তার বুকে এসে ঠেকেছে। আকাশের দৃষ্টি সন্ধ্যার মলিন মুখে নিবদ্ধ। ছেলেটার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। আকাশ সন্ধ্যার মুখ থেকে একবারের জন্য সৃষ্টি সরায়নি। মাথায় প্রচণ্ড চাপ লাগছে। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। কিছু একটা মনে পড়তে আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। তার মতে মেয়েরা হয় ছেলে লোভী। একটু ভালোভাবে বলতে গেলে অ্যাভির ভাষায় মেয়েরা ছেলেদের টাকা লোভী। তার মধ্যে সন্ধ্যা তাকে দেখার পর থেকে গায়ের মধ্যে উঠে আসছে। এতে সে সন্ধ্যাকে আরও নিম্নমানের মেয়েদের কাতারে ফেললো। ইচ্ছে করলো মেয়েটাকে জাস্ট ছুঁড়ে ফেলতে, কিন্তু সন্ধ্যার মুখের দিকে তাকালে সে কেমন শান্ত হয়ে যায়। মেয়েটার গায়ের রং মনে করার চেষ্টা করলো, চাপা গায়ের রং তার পছন্দ কিনা, কিন্তু মনে করতে পারলো না। সে তো কোনো মেয়েকেই পছন্দ করে না, তাহলে এই মেয়েটাকে দেখার পর থেকে তার এমন অস্থির লাগে কেন? আকাশ ঢোক গিলল।
ধীরে ধীরে ডান হাত তুলে সন্ধ্যার গালে রাখে। ছেলেটার হাত কাঁপছে, কারণ জানে না হৃদস্পন্দনের অস্বাভাবিক গতিতে আকাশ হাঁসফাঁস করে। হয়তো সন্ধ্যার এভাবে জ্ঞান হারিয়ে ফেলা তার হাঁসফাঁস অনুভূতির কারণ, অথচ সে বুঝল না। সে কি করছে তাও জানে না। মস্তিষ্ক যা বলছে সেও তাই করছে। অতঃপর আকাশ সন্ধ্যার গালে আলতো থাপ্পড় মেরে বলে, এই মেয়ে, চোখ খোলো। সন্ধ্যা নির্বিকার, নিশ্চিত মনে আকাশের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে, মুখ জুড়ে বিষাদের ছোঁয়া। জেগে থাকলে হয়তো দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ত, হয়তো দুঃখে, নয়তো আকাশের একটুখানি ছোঁয়া পেয়ে সুখে। আসমানি নওয়ানের দৃষ্টি আকাশের দিকে। ভদ্রমহিলা আকাশকে বুঝতে চাইছেন। কিছুক্ষণ আগে সন্ধ্যার সাথে বলা আকাশের কথাগুলোর অর্থ, আকাশের করা ব্যবহারের মানে খুঁজছেন তিনি। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দেয় লম্বা করে। এরপর সন্ধ্যার দিকে ঝুঁকতে গিয়ে থেমে যায়। খেয়ালে আসে সে কি করছে। নিজের কাজে নিজে অবাক হয়। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায়, পিছিয়ে যায় দুপা। দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। দোতলা থেকে ইরা লামিয়া বড় বড় পায়ে নিচে নেমে সন্ধ্যার দুপাশে বসে সন্ধ্যাকে ডাকে। এদিকে আসমানি নওয়ানের বিস্ময় দৃষ্টি আকাশের উপর। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ছটফট করছে, স্থির নেই সে। মাথা ব্যথার পরিমাণ তীব্র হারে বাড়ছে। মেয়েটা তার সামনে আসলেই এমন হয়। আকাশ টিকতে না পেরে দুহাতে মাথা চুল টেনে ধরে। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে, এই মেয়েকে আমার সামনে থেকে সরাও, এক্ষুনি সরাও, নয়তো ওকে খুন করে ফেলবো আমি। কথাটা বলতে বলতে টি টেবিলে জোরে সোরে একটা লাথি বসায় আকাশ। টেবিলের স্থান হয় কয়েক হাত দূরত্বে। সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে, প্রচণ্ড অবাক হয়। লামিয়া যদিও রাস্তায় দেখেছে আকাশের ব্যবহার, তাই তো সে ততটা অবাক না হলেও ইরা আর আসমানি নওয়ানের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারছে না, এটা কিভাবে সম্ভব। ইরা বাখাড়া হয়ে চেয়ে আছে। আকাশের বেশভূষায় যতটা অবাক হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার দেখে। তার উপর আবার আকাশের সোনালি চোখ, যা তার কাছে সম্পূর্ণ এক নতুন চোখ। আসমানি নওয়ান এগিয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে, জিজ্ঞাসা করে, তুমি সন্ধ্যাকে নিয়ে এরকম কথা কিভাবে বলছো আকাশ? আকাশ ভ্রু কুঁচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, আমার যতদূর মনে পড়ে আমি কোনো মেয়ের সাথে মধুর সুরে কথা বলি না। আর তাছাড়া এই মেয়েটা ভীষণ গায়ে পড়া টাইপের। অসুস্থ হলে ডক্টরের কাছে যাওয়া উচিত, পাগল হলে পাগলা কারোতে যাওয়া উচিত। বাট এই মেয়ে সব বাদ দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে পড়ছে কেন? ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা, প্লিজ। আসমানি নওয়ান অবাক হয়ে শুধু দেখছেন আকাশকে। বলেন, আকাশ তুমি কি বলছো ভেবে বলছো? ও সন্ধ্যা তোমার। আকাশ মাঝখান থেকে বলে, কে এই মেয়ে? তুমি, অরুণ, সবাই এরকম রিয়াকশন কেন দিচ্ছ? সবাই মিলে পুরো মুডটা নষ্ট করে দিয়েছো আমার। মনে হচ্ছে বাংলাদেশে আসাই ভুল হয়েছে। এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে, নয়তো খুব খারাপ হবে, বলে দিলাম। কথাটা বলে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। যে মেয়েটা অচেতন অবস্থায় সোফার এক কোণায় পড়ে আছে, আকাশ দ্রুত চোখ বুজে নেয়। ঢোক গিলল ছেলেটা। না, মেয়েটাকে সত্যি আর নেওয়া যাচ্ছে না। ভীষণ ছটফট লাগে। সে আর এখানে দাঁড়ায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমার ঘরে 1 কাপ চা পাঠাও, মাথা ব্যথা করছে। আমি নিচে নামের জন্য দেখি এই মেয়েটি আর আমার বাড়িতে নেই। আসমানি নওয়ান বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। 1000টা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন আকাশ বেঁচে গিয়ে এতদিন কোথায় ছিল? আবারও আকাশের এই বেশভূষা কেন? আকাশ বড় বড় পায়ে উপরে উঠায়। ভদ্রমহিলা চোখ খেয়ে পড়ে আকাশের পিছনে গুজে রাখা পিস্তল। এসবে তিনি সামান্য অবাক হয়। কিন্তু সন্ধ্যাকে নিয়ে আকাশের মন্তব্যগুলো ভাবলে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে আসলে আকাশ? ইংল্যান্ড ছিলাম। কে বাঁচিয়েছে তোমায়? আকাশের ভ্রু কুঁচকে যায়। মায়ের প্রশ্নটা সে ঠিক বুঝলো না। এদিকে ফিরে জিজ্ঞাসা করে, মানে? ভদ্রমহিলা অবাক হয়। আকাশ এরকম রিয়াকশন কেন দিচ্ছে সে সত্যি কিছু বুঝতে পারছে না। আকাশ বলে, লাস্ট অনেকদিন তোমার সাথে কথা হয়নি, রাগ করে চলে গেলাম। তুমিও আমাকে ভুলে থাকলে। জানি তুমি একটু একটু সেলফিশ আছো। বাবার মৃত্যুর সংবাদটা পর্যন্ত আমাকে দেওনি। কাজটা তুমি ঠিক করনি মা। আকাশের কণ্ঠে রাগ। আসমানি নওয়ান বিস্মিত হয়। আকাশ এসব কি বলছে? আকাশ নিজে তার বাবার জানাজা পড়িয়ে আজ বলছে তাকে তার বাবার মৃত্যু সংবাদ কেন দেওয়া হয়নি। ভদ্রমহিলা আর কত অবাক হবে। আর রাগ করে চলে যাওয়ার কথা বলছে যে। প্রায় 3.5 বছর আগের কাহিনী আকাশ আজ কেন টানছে? মাঝে যে এত কাহিনী ঘটলো সেসব কেন বলছে না? আকাশ তার মায়ের দিকে তাকালো, নিজেকে সামলে বলে, অনেক হিসাব নিকাশ করতে দেশে ফিরেছি। আপাতত তোমার জন্য সারপ্রাইজ আছে। তার আগে এই সন্ধ্যা নাকি তার ঝামেলা আউট করো। কথাটা বলে আকাশ বড় বড় পা ফেলে তার ঘরে চলে যায়। এ পর্যায়ে এসে আসমানি নওয়ান বোধহয় অবাক হতে ভুলে গেল। আকাশের কথার আগামাথা কিছুই বুঝলো না। কি হয়েছিল, কি হচ্ছে, কোনো কিছুরই আগামাথা খুঁজে পাচ্ছেন না তিনি।
অতিরিক্ত দুর্বলতায় সন্ধ্যা জ্ঞান হারিয়েছিল। লামিয়া প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার মুখে পানি ছিটানোর ফলে একসময় সন্ধ্যার জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেললে তার মনে হয় চারিপাশটা অন্ধকারাচ্ছন্ন, মাথাটা ঝিমঝিম করছে। সন্ধ্যাকে চোখ মেলে তাকাতে দেখে ইরা লামিয়া দুজনেই স্বস্তি পায়। ইরা একবার সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, আরেকবার আকাশের বলা একদম নতুন কথা শুনছিল, যা তার কাছে অযৌক্তিক লেগেছে। সন্ধ্যা লামিয়াকে ধরে উঠে বসে ধীরে ধীরে হেলান দেয়। লামিয়ার সাথে ঝাপসা দৃষ্টি চারিদিকে ঘোরায়, কোথাও আকাশকে দেখতে পায় না, আবার কোথায় হারালো আকাশ। কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়লে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আকাশ তাকে চেনে না, কেন তাকে আর শোনাবো বলে ডাকে না, শুধু দূরে সরিয়ে দেয়, অপরিচিতদের মতো আচরণ করে। একবারও তাকে কাছে টেনে নেয় না, আগের মতো আর ভালোবাসে তাকায় না। উল্টো সে আকাশকে ধরতে গেলে মানুষটা তাকে মেরে দেয়। কেন এমন করছে আকাশ? সে কি তার আকাশ নয়? তার আকাশ তাকে কত ভালোবাসতো, আর এই আকাশ মেয়েটা একটুও মেলাতে পারে না। এখন সে কিভাবে থাকবে আকাশকে ছাড়া? সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে আকাশকে খোঁজে, কোথাও আকাশকে না পেয়ে সন্ধ্যা ভীত হয়। সত্যি কি তার আকাশ আবারও হারিয়ে গেল? সন্ধ্যা ঢোক গিল, আসমানি নওয়ানের দিকে চেয়ে দুর্বল কণ্ঠে ডাক দেয়। আম্মা। সন্ধ্যার কণ্ঠে আসমানি নওয়ানের ধ্যান ভাঙে। ছেলেটার এতটা পরিবর্তিত রূপ দেখে সব খেয়াল হারিয়ে বসেছিলেন। আকাশকে ছাড়া সন্ধ্যাকে এই কয়েকটা মাস তারা কিভাবে সামলেছে শুধু তারাই জানে। আজ হঠাৎ আকাশকে দেখে সন্ধ্যার পাগলামিগুলো কি স্বাভাবিক নয়? কিন্তু আকাশ সে যে সন্ধ্যাকে চিনছেই না। সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে আসমানি নওয়ানের বুকটা মুচড়ে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। তখনই সন্ধ্যা কান্নামাখা গলায় বলে, তোমার ছেলে কোথায় আম্মা? উনি আমাকে চেনে না কেন বলো তো? ওনাকে একটু বোঝাবে। আজ দেখা হওয়ার পর থেকে তোমার ছেলে আমার সাথে এমন করছে, আমার খুব কষ্ট হয় জানো। আসমানি নওয়ান বলার মতো কিছু খুঁজে পায় না, চোখে মুখে অসহায়ত্ব, দুশ্চিন্তার গাঢ় ছাপ। কি বলবেন এই মেয়েটাকে? কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে? তার নিজেরই অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে। আসমানি নওয়ান বসলেন সন্ধ্যার পাশে, ভেঙে যাওয়া সন্ধ্যাকে তার সাথে আগলে নেয়। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরা জিজ্ঞাসা করে, আকাশ ভাইয়া এইসব কেন বললো ফুপি? আসমানি নওয়ান ইরার দিকে তাকায়, ছোট করে বলে, জানি না। আকাশ ভাইয়ের চোখগুলো ওইরকম কেন? মণিগুলো একদম সোনালি, এইটা কিভাবে? ইরার দ্বিতীয় প্রশ্নে লামিয়া সহ সন্ধ্যাও তাকায় আসমানি নওয়ানের দিকে। সন্ধ্যা ভাঙা গলায় বলে, হ্যাঁ আম্মা, আমিও দেখেছি। ওনার চোখগুলো তোমার ছেলের মতো নয়, একদম অন্যরকম। তবে কি উনি কি তবে আকাশ নয় আম্মা? এই জন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে? এটুকু বলতে গিয়ে সন্ধ্যার দু চোখ বেয়ে টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আসমানি নওয়ানের উত্তর যেন পজিটিভ হয়, আবার মনে হয় উত্তর পজিটিভ হলে এটাই আকাশ। আর তার আকাশ তার সাথে এতটা অমানবিক আচরণ করে, এটা সে কি করে মানবে? মেয়েটা কি চাইছে জানে না, শুধু জানে তার কষ্ট হচ্ছে। এদিকে ইরার কথায় আসমানি নওয়ান ঢোক গিলল। সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটা মায়া মায়া মুখে তার দিকে চেয়ে আছে। ভদ্রমহিলা দুহাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্ম থেকে আকাশের চোখের মণি সোনালি। আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা ইরা লামিয়া প্রচন্ড অবাক হয়। আকাশের চোখ জন্ম থেকে সোনালি হলে তাদের চোখে কেন পড়লো না এটা? আসমানি নওয়ান সন্ধ্যাদের কৌতূহলী চাহনির উত্তরস্বরূপ বলে, আকাশ সব সময় লেন্স পরতো, তাই ওর চোখ সবসময় কালো দেখাতো। এবার সকলে আকাশের চোখের ব্যাপার বুঝলো। ইরা জিজ্ঞাসা করে, ফুপি, আকাশ ভাইয়া কি সোনালি চোখ পছন্দ করে না? আসমানি নওয়ান বোধহয় একটু হাসলেন, উত্তর দেয়, সোনালি রং আকাশ আর আকাশের বন্ধুর ভীষণ পছন্দ ছিল। আকাশ তো দিনের কয়েক ঘন্টা আয়নার সামনে কাটিয়ে দিত নিজের আনকমন চোখের মণি দেখতে দেখতে। তাহলে লেন্স পরতো কেন? সন্ধ্যার প্রশ্নে আসমানি নওয়ান তাকায়, মুখে মলিনতার ছোঁয়া ফুটে উঠে কিছু বললেন না তিনি। সন্ধ্যা এবার ফোপানি কণ্ঠে বলে, তাহলে এটাই তোমার ছেলে আম্মা? তবে সে চেনে না কেন আমায়? আসমানি নওয়ান অসহায় চোখে তাকায়। সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহের হাত বুলায় মেয়ের মাথায়। তিনি যে নিজেই বুঝতে পারছেন না আকাশের এরূপ আচরণের পিছনের কারণ। জেডি হসপিটাল থেকে বের হলে পিছু পিছু নিয়াজও বেরিয়ে আসে। জেডিকে জোর করে টেনে একটা ক্যাফেতে এনেছে, সাথে অরুণ আছে। সামনে 3 কাপ কফি, যার 2 কাপ ইতিমধ্যে শেষ করেছে জেডি। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে, নিয়াজ ধৈর্য নিয়ে বসে আছে। জেডি 3য় কাপ টেনে নিয়ে নিয়াজের দিকে তাকিয়ে বলে, খাবে তোমরা? একা একা খেতে বোরিং লাগছে। অরুণ দাঁত কিরমির করে বলে, গেল খাদকের বাচ্চা, গেলে আমাদের সত্যটা বলে উদ্ধার কর। জেডি রেগে তাকায়। এর ডানে বামে নাচিয়ে টেবিলের নিচ দিয়ে জায়গা মতো একটা লাথি বসে। অরুণ চোখ বড় বড় করে তাকায়, চোখ মুখ লাল করে বলে, ভালো হ জেডির বাচ্চা। জেডি কফির কাপে দুবার চুমুক দিয়ে হেসে বলে,
আমার ভালোর ধোঁয়ায় তোর চোখ মুখ লাল হয়ে গিয়েছে, আর ভালো হতে পারবো না ডিয়ার। নিয়াজ অরুণের দিকে চেয়ে ভ্রু কুচকে তাকায়। অরুণ অদ্ভুত রিয়াকশন দিচ্ছে বলে মনে হলো, জিজ্ঞাসা করে। কি হয়েছে অরুণ? অরুণ বহু কষ্টে উচ্চারণ করলো। কিছু না। নিয়াজ জেডির দিকে তাকিয়ে বলে, জেডি প্লিজ, আকাশের ব্যাপারটা ক্লিয়ার করো, আমার চেম্বারে যেতে হবে। জেডি বাঁকা চোখে তাকায়, ভাবলেশীন ভাবে বলে। মুড নেই, তুমি চেম্বারে যাও। অরুণ কটমট চোখে তাকায়। 1 ঘন্টায় 2 কাপ চা খেয়ে তাদের বসিয়ে রেখে এখন বলছে মুড নেই, ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। নিয়াজের চোখে মুখে বিরক্তি। ঠান্ডা মাথার মানুষ সে, তাই নিজেকে সামলায়, মৃদুস্বরে বলে। জেডি, আমি হয়তো তোমার উপকারে আসতে পারিনি। জেডি খুব মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল। নিয়াজের কথা শুনে ভ্রু কুচকে যায়, হেসে বলে। এভির শত্রু আমার উপকারে আসবে, ইন্টারেস্টিং। নিয়াজ একটু হেসে বলে। আকাশ আমাকে দেখলে পথ পরিবর্তন করে না, তবে তোমাকে দেখলে পথ পরিবর্তন করে। আর আমার কনভিন্স করার ব্যাপারে বেশ দক্ষতা আছে, মনে আছে? জেডি থমথমে মুখে তাকায়। তার মাঝে আগ্রহ দেখা গেল। স্মৃতির পাথায় কিছু দৃশ্য উকি দিল। তখন তাদের ভার্সিটিতে 2nd ইয়ার। অ্যাবি, জেডি 2 বন্ধু নিয়ম করে প্রতিদিন কার রাইডে বের হয়। জেডি গাড়ি চালাতে পারতো না, শিখেছে ভার্সিটিতে ওঠার পর, শিখিয়েছে আকাশ নিজেই। প্রথম গাড়ি চালানো শেখার পর জেডি খুব আগ্রহ নিয়ে প্রতিদিন গাড়ি চালাতো। সাথে সবসময় আকাশ থাকতো। প্রতিদিন গাড়ি চালাতে চালাতে এটা তার অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল। দিনে সুযোগ না পেলেও রাতে যেত। একদিনের ঘটনা, রাত তখন প্রায় 12টার কাছাকাছি। জেডি আজ অনেক ছোটাছুটির ফলে দিনে গাড়ি নিয়ে বের হতে পারেনি, তাই এই রাতে গাড়ি নিয়ে বের হয়। পকেট থেকে ফোন বের করে অ্যাবিকে কল করে। 2 বার রিং হলেও কল রিসিভ হয় না। জেডি উপায় না পেয়ে একাই গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চলছে তার মতো। জেডিও রিল্যাক্স মুডে একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত। গাড়ির স্পিড হাই। হঠাৎই জেডির খেয়াল আসে অনেকক্ষণ যাবত তাকে একটা গাড়ি ফলো করছে। প্রথমে জেডি পাত্তা না দিল, এখন ভাবাচ্ছে। সে যেদিকে যায় পিছনের গাড়িটিও সেদিকে যায়। জেডি আয়নায় তাকে সূক্ষ্ম চোখে দেখছে তার পিছু পিছু আসা গাড়িটাকে। একসময় জেডি গাড়ির ব্রেক কষে, একই সাথে পিছনের গাড়িও থেমে যায়। জেডি বেশ অবাক হয়। সময় নষ্ট না করে সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। জেডি অবাক হয়ে বলে, তুই? সাথে সাথে জেডির ডান গালে শক্তপোক্ত এক থাপ্পড় পড়ে। জেডি মৃদু আর্তনাদ করে উঠল। উফ। আকাশ জেডির কলার ধরে রেগে বলে। তোমার সাহস কি করে হয় একা একা গাড়ি নিয়ে বের হওয়ার? জেডি গালে হাত দিয়ে থমথমে মুখে বলে। মনে হচ্ছে দাঁত পড়বে। আকাশ চোখ পাকিয়ে তাকায়। জেডি সাফাই গায়। সত্যি বলছি, মুখের ভেতরে 4টা দাঁত নড়ে উঠলো, উপরে 2টো নিচে 2টো। আকাশ বিরক্ত হয়। এর 10টা কার্যকরী কথার মাঝে 9টায় ভিত্তিহীন কথা থাকবেই। আকাশ জেডির কলার ছেড়ে গাড়িতে উঠে বসতে নিলে জেডি আকাশের হাত টেনে ধরে বলে। এবি রাগ করছিস কেন? আমি তোকে কল করেছিলাম কিন্তু পাইনি। আকাশ রেগে তাকায়। জেডি অ্যাভির হাত ছেড়ে দ্রুত তার দুগালে হাত রাখে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। আর মারিস না, আমি মারাত্মক ভালো গাড়ি চালানো শিখেছি। যেহেতু শিক্ষক তুই, দেখলি তো অনেক দূর চলে আসলাম। আকাশ উত্তর করে। বিশ্বাস হচ্ছে না। জেডি হতাশ হয়। খুব বুঝলো আকাশ তাকে নিয়ে রিস্ক নিতে চায় না, ভয় পায়। মানুষের বাবাও এত ভাববে না। আকাশ তার জন্য যতটা ভাবে। তার মনে হয় আল্লাহ কাউকে একদিক দিয়ে অপূর্ণ রাখলে আরেক দিক দিয়ে পূর্ণ করে দেয়। আকাশ তার লাইফে সেরকমই এক পাওনা। জেডি হাসলো আকাশের দিকে তাকিয়ে বলে। আরে ভাই, আমাকে কি তোর 5 বছরের বাচ্চা মনে হয়? আমার অ্যাক্সিডেন্ট হবে না, চাপ নিস না। আকাশ চোখ ছোট ছোট করে বলে। প্রুফ দে, যদি হেরে যাস তবে তোর গাড়ি চলে একেবারে অফ, সাথে হাত পা আমি নিজ দায়িত্বে ভেঙে হসপিটালে ভর্তি করব। জেডি অসহায় চোখে তাকালো। সে আকাশের সাথে পারবে না, খুব ভালো করে জানে। মিনমিন করে বলে। এটাই লাস্ট। এরপর থেকে তোকে কলে না পেলে আমার গাড়ি চালানো ক্যান্সেল। যা, কনফার্ম। আকাশ ছোট করে বলে। গুড। কথা এদিকে ওদিক হলে? জেডি দুপা পিছিয়ে গিয়ে বলে। হবে না জান। আকাশ চোখ মুখ কুচকে বলে। এসব ফালতু নামে ডাকবি না। ওকে জান। আকাশ তেড়ে গেলে জেডি দৌড় দেয়। পিছু ফিরে ডান হাত দিয়ে ফ্লাইং কিস দিয়ে হেসে বলে। এই জান, ধর ধর, আমার খাঁটি ভালোবাসা উড়ে গেল। আকাশ ডান পায়ের জুতো খুলে জেডির দিকে ছুঁড়ে মারে, কটমট চোখে তাকায়। এবি, আমার কথাটা শোনো। আরে আমি ম্যাচে ছিলাম ইয়ার, ফোন চেক করতে ভুলে গিয়েছিলাম, একদমই মনে ছিল না তোর কথা। জেডি অ্যাভির পিছু পিছু যাওয়ার কথাগুলো বলে। রাগে অ্যাভির চোখ মুখ লাল হয়ে আছে। গত 3 ঘন্টা যাবৎ গাড়ি নিয়ে জেডির জন্য অপেক্ষা করেছে। ঢাকা ভার্সিটির কার্জন হলের পাশে একসাথে কার রাইডে যাবে বলে।
কল দিয়েছে প্রায় 50টা, যদিও অ্যাভির জায়গায় জেডি হলে 5000টা কল দিয়ে দিত। অ্যাভির মতো মানুষের জন্য 50টা কলই 5 লাখের সমান, কিন্তু বেচারা জেডি বুঝতে পারেনি। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। অ্যাভি কোনো কথাই শুনল না, জেডিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে জায়গাটা প্রস্থান করে। জেডি অসহায় চোখে চেয়ে রইল। এখন কি করবে? নিজের উপর চরম বিরক্ত হয়। কোন দুঃখে ফুটবল খেলতে গিয়েছিল কে জানে, ডান পায়ে একটা শট দেওয়ার মতো করে বিড়বিড় করে। চ্যাটের খেলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। জেডি অসহায় দৃষ্টি জোড়া চারিদিকে বুলিয়ে নেয়। ডান হাত উঠিয়ে হাত ঘড়িতে সময় দেখলো, মাথা উঠিয়ে সামনে তাকালে দেখলো একটা মেয়ে তার দিকে দৌড়ে আসছে। জেডি ভ্রু কুচকে তাকায়, তার থেকে মেয়েটার দূরত্ব আর 2 হাত। তখনই জেডি দ্রুত ডান দিকে সরে দাঁড়ায়। এরপর বাপা মেয়েটি সামনে বাড়িয়ে দিলে মেয়েটি জেডির পায়ের সাথে বেঁধে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়, মৃদু আর্তনাদ করে ওঠে। জেডি হাসে, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে দুঃখপর ভান করে বলে, ইস, বেশি ব্যথা পেয়েছে ডিয়ার? জেডির মুখে মিথ্যে দুঃখ মিশে, অথচ ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি মাথা উঁচু করে অসহায় চোখে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, কিভাবে পড়ে গেলাম বুঝলাম না, আমাকে একটু তুলবে প্লিজ জ্যাক? কথাটা বলার সাথে জেডি মেয়েটার ডান গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়। জেডি রাগান্বিত স্বরে বলে, জ্যাক নাম সবার জন্য নয়। ছেলেটার কণ্ঠে তীব্র রাগ ঝরে পড়ছে। মেয়েটার জেডি দৃষ্টি দেখে ভয় পেল। জ্যাক নাম নেয়ায় এত রেগে গেল কেন বুঝলো না। কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি আমাকে মারলে কেন জ্যাক? থেমে যায় জেডি দৃষ্টি দেখে মিনমিন করে বলে, সরি জেডি। জেডি এবার ঠোঁট বাঁকালো। রাগান্বিত মুখে মুহূর্তে হাসির ছাপ দেখে মেয়েটি অবাক হয়। উঠার জন্য জেডিকে ধরতে চাইলো, কিন্তু বলার সাহস পায় না। আর একটা থাপ্পড় খেয়ে চাপার দাঁত নড়ে গিয়েছে মনে হচ্ছে। মেয়েটা নিজে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেডিকে চলে যেতে দেখে মেয়েটা দ্রুত জেডির সামনে দাঁড়িয়ে বলে, জেডি, তোমার সাথে আমার কথা আছে। জেডি মেয়েটার দিকে একটু ঝুঁকে পড়ে। মেয়েটার সাথে সাথে পিছিয়ে যায়, ঢোক গিলে তাকায়। জেডি ভ্রু নাচিয়ে বলে, বলে ফেলো ডিয়ার। মেয়েটা জেডিকে খুব মন দিয়ে দেখে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট বাঁকিয়ে হাসছে ছেলেটা। মেয়েটা মুগ্ধ চোখে চেয়ে আছে। সে জেডি আর অ্যাভির ব্যাচের স্টুডেন্ট। এদের দুই বন্ধুকে ভার্সিটির কেনা চিনে। দুজন দেখতে যেমন সুন্দর তেমনি এদের মাঝে বন্ডিং। মাশাল্লাহ, মেয়েটা জেডিকে পছন্দ করে, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না। তার কিছু ফ্রেন্ড বলেছিল জেডি নাকি গে। কারণ আছে অবশ্য। জেডি অ্যাভিকে জান বলে ডাকে, সাথে এরকম অনেক উদ্ভট আচরণ করে। মাঝে মাঝে অনেক কনফিউজড হয়ে যায় এদের সম্পর্কটার নাম আসলে কি এই ভেবে। তাদের মধ্যে জেডির সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ধারণা ও সেম ছিল, কিন্তু এই ভুল আজ ভেঙেছে। সে খুব ভালোভাবে শুনেছে জেডি মানুষটা এরকম, অন্তত অ্যাভির প্রতি ভীষণ পজিটিভ। এর পিছনে কারণ তারা জানে না, তবে এটুকু জানে অ্যাভি জেডি ভীষণ ভালো বন্ধু। মেয়েটা মিনমিন করে বলে, আমি কি তোমাকে জ্যাক বলে ডাকতে পারি? জেডি সোজা হয়ে ফোনে অ্যাভিকে ট্রাই করছিল, কল রিসিভ হয় না। মেয়েটির প্রশ্নে সে দৃঢ় কণ্ঠে বলে, নো। কেন? জেডি রেগে তাকায়। থাপ্পড়টার কথা মনে পড়তে মেয়েটা ঢোক গিলল, মিনমিন করে বলে, আমি শুনেছি তুমি আর এভি অনেক ভালো ফ্রেন্ড। জানি তোমার গার্লফ্রেন্ড নেই, আর তুমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছো, এটাও জানি। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, কথাটা শুনতে জেডির মুখ থমথমে হয়ে যায়। মেয়েটা শান্ত জেডিকে দেখে সাহস করে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে জেডি? জেডি ভ্রু কুচকে তাকায়, শয়তানি হাসি হেসে বলে, রিয়েলি? মেয়েটা ঢোক গিলে বলে, জেডি গলা ঝেড়ে বলে, গুড। কবে বিয়ে করতে চাও? মেয়েটা খুশি হলো, ভাবলো জেডি সত্যি তাকে বিয়ে করবে। উত্তর দেয়, তুমি যখন বলবে তখনই, এখন বললে এখনই। জেডি মেয়েটার দিকে দুপা এগিয়ে আসে, মেয়েটার চোখে চোখ রেখে হাসে। এত কাছ থেকে জেডির স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ হয়ে দেখে মেয়েটি। জেডি আরেকটু ঝুঁকলো, মেয়েটা চোখ বুজে নেয়। জেডির হাসি দীর্ঘ হয়। পিছনে ডান হাত নিয়ে মেয়েটির বা হাত মুচড়ে ধরে চেঁচিয়ে ওঠে মেয়েটি। চোখ মেলে তাকায়, মুখাভাবে তীব্র ব্যথার ছাপ, মনে হচ্ছে হাত ভেঙে গেল। কান্নামাখা গলায় বলে, জেডি, আমার হাত ছাড়ো প্লিজ। জেডি বাঁকা হেসে বলে, নো ওয়ে ডিয়ার। যেহেতু তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে চাও, সো তোমার হাত এক্ষুনি ভাঙতে হবে। ব্যথায় মেয়েটি চোখ মুখ কুচকে নিয়েছে। জেডি মেয়েটার চোখে দৃষ্টি রেখে এক চোখ টিপ দেয়, বাঁকা হেসে বলে, আমার প্রাইমারি ডোজ কেমন লাগছে ডিয়ার? ইতিমধ্যে মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়েছে। কান্নামাখা গলায় বলে, আমার হাত ভেঙে যাচ্ছে জেডি, প্লিজ ছাড়ো। জেডি আফসোসের সুরে বলে, হাত ভেঙে ফেলার মুড সেট আপ হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই।
কথাটা বলে জেডি ভীষণ আফসোসের ভঙ্গি করে। সামনে নিয়াজকে রাস্তায় দেখে জেডি কিছু ভাবলো। মেয়েটার হাত ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ডান হাত মুছলো, যেন তার হাতে নোংরা লেগেছে। মেয়েটা ফোপাচ্ছে, মুচড়ে রাখা হাতটা বুলায়, হাত লাল হয়ে গিয়েছে। সে বিয়ে করার কথা বলায় জেডি যে এরকম রিয়াকশন সে একটু বুঝতে পারেনি। এর মধ্যে জেডিকে রুমাল দিয়ে হাত মুছতে দেখে অবাক হয়। মেয়েটি বোধহয় বুঝলো তার হাত ধরার কারণে জেডির এমন রিয়াকশন। বিস্মিত কণ্ঠে বলে, জেডি, তুমি আমার হাত ধরেছো বলে নিজের হাত এভাবে রুমাল দিয়ে? জেডি সামনের দিকে যেতে যেতে হেসে বলে। ইউ আর কারেক্ট ডিয়ার। মেয়েটা ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। সামান্য হাত ধরে এরকম রিয়াকশন। অ্যাভি এরকম করলেও মানা যেত, কিন্তু জেডিকে দেখে মোটেও এরকম ছেলে মনে হয়নি। জেডি পেছন থেকে নিয়াজকে টেনে এনে তার গাড়িতে বসিয়ে দেয়। নিয়াজ বেচারা বুঝতেই পারেনি, অবাক হয়ে বলে, আরে আরে কি করছো? আমাকে মেডিকেলে যেতে হবে। জেডি গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমাকে মেডিকেল নিয়ে যাচ্ছে, তুমি হাঁটছিলে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাই ডিয়ার নিয়াজ। নিয়াজ কি বলবে বুঝলো না। জেডি যে মজা করলো তা বুঝেছে, সে চুপ থাকলো। এমনিতেও তার ক্লাসের সময় হয়ে গিয়েছে। হসপিটালে এসে জেডি একটা কেবিনে বসে আছে। ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পা উঁচু করে রেখেছে। একজন ডক্টর জেডির পা ব্যান্ডেজ করছে। জেডির পাশে নিয়াজ দাঁড়ানো। সে অদ্ভুত চোখে চেয়ে আছে জেডির দিকে। জেডির কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে, এর যে কি হয়েছে। একদম সুস্থ সবল পাটাকে ব্যান্ডেজে মুড়িয়ে কি করবে কে জানে। ব্যান্ডেজ শেষে জেডি নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ, এভিকে একটা কল কর। কেন? জেডি বিরক্ত চোখে তাকায়। নিয়াজও বিরক্ত হয়ে আছে। বেশি দিন হয়নি তার প্রুফ এক্সাম হয়েছে। সেকেন্ড ইয়ারে উঠে মাত্র কয়েকদিন ক্লাস করেছে, ইম্পর্টেন্ট ক্লাস আছে, অথচ জেডি তাকে যেতে দিচ্ছে না। আবার উদ্ভট সব কাজকর্ম করছে। নিয়াজকে স্ট্যাচু দেখে জেডিকে বিরক্তমাখা কণ্ঠে বলে, এভিকে কল দিয়ে বল আমি অ্যাক্সিডেন্ট করেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি তো একদম সুস্থ, আমি মিথ্যা বলবো কেন? আমি এসব পারবো না। নিজের ভালো সাইডে চুপচাপ তাই কর যা আমি বলছি। নিয়াজ থমথমে মুখে তাকায়। তার ক্লাসের টাইম চলে যাচ্ছে। কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জেডি পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে বলে, নিয়াজের টুনিবাবু ছোট, এই খবর নিয়াজের মেডিকেলের মাঝে ছড়িয়ে দে। সাথে সাথে নিয়াজের পা থেমে যায়। দ্রুত জেডির দিকে চেয়ে বলে, কি বলছো তুমি এসব? কমন পড়েছে ডিয়ার। নিয়াজ ভীষণ বিব্রত বোধ করলো। জেডি বাঁকা হেসে বলে, যা বললাম তা কর, তাহলে এই সত্য আর ছড়াবে না। নিয়াজ কটমট করে বলে, আমার কিছু ছোট নয়। জেডি ডানে বামে মাথা নেড়ে হাসতে হাসতে বলে, ও আচ্ছা আচ্ছা, এর মানে তোমার টনিবাবু বড়। ওয়াও। নিয়াজের কান বন্ধ হয়ে আসে। ইচ্ছে করছে জেডিকে জাস্ট খুন করতে। কি পরিমাণ জঘন্য কথা বলে, কিন্তু কিছু বলল না। এমনিতেও জেডিকে তার সুবিধার মানুষ লাগে না। কথা না শুনলে তার মান সম্মান নিয়ে টানাটানি করবে এই ছেলে। হতাশ কণ্ঠে বলে, আকাশকে কল করেছি। জেডি ছোট করে বলে। গুড। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ অন্তদন্ত হয়ে হসপিটালে আসে। নিয়াজের থেকে শুনেছে জেডি অ্যাক্সিডেন্ট করেছে। দিক বিদিক হারিয়ে হাঁটতে গিয়ে নিয়াজের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে হাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করে, জ্যাক কোথায় নিয়াস? নিয়াজ তাকায়। আকাশের চিন্তিত মুখ দেখে তার খারাপ লাগলো। আকাশ কত চিন্তা করছে, আর এই জেডি আকাশের সাথে ফাজলামো করছে। নিয়াজকে চুপ দেখে আকাশ রেগে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? জ্যাকের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। নিয়াজ অসহায় চোখে তাকায়। এরা দুই বন্ধু দুই দিক থেকে তাকে চাপ দেয়, কি আজব। অতঃপর আকাশকে জেডির কেবিন দেখিয়ে দিলে আকাশ দ্রুত সেদিকে যায়। জেডি কেবিনে শুয়ে ব্যান্ডেজ করা পা নাড়ায় আর গুনগুন করে গান গায়। অপেক্ষা করছে অ্যাভির জন্য। হঠাৎই অ্যাভির কণ্ঠ ভেসে আসে। জ্যাক! সাথে সাথে জেডির পা থেমে যায়। গুনগুনানোর ইতি টানে। বাঁদিকে ঘাড় ফিরিয়ে অ্যাভির দিকে তাকায়। বেচারা ভীত হয়ে ঢোক গিলল। অ্যাভি তার পা নাড়ালো, দেখে নিল কিনা এই ভেবে। অ্যাভি দ্রুত এগিয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বন্ধুর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো জ্যাক? কথাটা বলতে বলতে একটু ঝুঁকে জেডির পা ধরলে জেডি চেঁচিয়ে ওঠে, আহ, মারাত্মক ব্যথায় বিজান, মনে হয় আমার এই পা কেটে ফেলতে হবে। তুই কেন রাগ করলি বল? আমার সব শেষ। ইস, এখন সবাই বলবে জেডি এভিজনের পা কাটা ফ্রেন্ড। এসব তুই কিভাবে সইবি বল? ভেবেই তো আমার এই কষ্টে বুকটা ফাটতে ফাটতে ফেটে গেল মনে হয়। তুই? অ্যাভির শক্ত দৃষ্টি দেখে জেডি মুখের লাগাম টানলো। মলিন গলায় বলে, না মানে ওই আর কি, একটু কষ্ট হচ্ছে সেটাই প্রকাশ করছিলাম। অ্যাভি দাঁতে দাঁত চেপে বলে। কিছুই হবে না তোর। জেডি অসহায় কণ্ঠে বলে, না তুই বুঝতে পারছিস না অভিযান, আমি মনে হয় আর বাঁচবো না।
পায়ের ব্যথা বুকে আসলো বলে আহ। অ্যাভি জেডির কলার ধরে রেগে বলে, আর একটা বাজে কথা বললে তোর এক পা সহ দুটো হাত কেটে মরার স্বাদ মেটাবো, বেয়াদব। নিয়াজ বিরক্ত চোখে চেয়ে আছে। কি পরিমাণে অ্যাক্টিং করে এই জেডি ভাবা যায়। এদিকে জেডি মনে মনে হাসে। অ্যাবিকে বলে তাকে বাসায় নিয়ে যেতে। তার এখানে ভালো লাগছে না। অ্যাবি রাজি হয়। হসপিটালে তাদের দুই বন্ধুর সবচেয়ে বিরক্তিকর জায়গা, তাই এখানে আর থাকলো না। অ্যাবি জেডিকে ধরে ধরে দাঁড় করালো। জেডি অ্যাবির কাঁধের উপর ভর দিয়ে ডান পা উঁচু করে রেখে একটু একটু করে এগোয়। কিছু দূর এগিয়ে জেডি নিয়াজের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। নিয়াজ চোখ ছোট ছোট করে তাকায়, ডেকে ওঠে। আকাশ, আকাশের পা থেমে যায়, তাকায় নিয়াজের দিকে। জেডি ভস্য করা দৃষ্টি দেয় নিয়াজের পানে। আজ যদি অ্যাবি কিছু জানে তবে তার সব যাবে। এর মান ভাঙে না। শালার গার্লফ্রেন্ডের পিছু কখনো যায়নি 2 মিনিট টাইম নষ্ট করতে, আর সেখানে অ্যাবির মান ভাঙাতে হালুয়া টাইট হয়। এবার কত কষ্ট করে একটা বুদ্ধি বের করেছে, এটা ভেস্তে গেলে এই নিয়াজকে সে কুটি কুটি করে কাটবে। ভাবনা অনুযায়ী বলে, আমি সুস্থ হয়ে গেলে একজনকে খুব সুন্দর করে খুন করবো অ্যাবি। এখন বেড রেস্ট নিব আর প্ল্যান করব। অ্যাভি বিরক্ত হলো, কিছু বলল না। নিয়াজকে চুপ দেখে সে জেডিকে ধরে আবারও এগিয়ে গেল। এদিকে জেডির কথা শুনে নিয়াজ ঢোক গিলল। জেডি ভয় পাওয়ার মতোই মানুষ। এই ছেলে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার কোনো ওয়ে বাদ রাখে না। মাস্তানো ভালো আছে এর থেকে। পুরনো কিছু স্মৃতিচারণ করে জেডি হাসলো। স্কুল ভার্সিটি লাইফে অ্যাবির সাথে এরকম হাজারো দৃশ্য স্মৃতির পাতায় জমা হয়ে আছে। নিয়াজ ভ্রু কুচকে বলে, কিছু বলছো না কেন? আকাশের ব্যাপারটা ক্লিয়ার করো। তোমার টুনিবাবু যে বড়, এটা মেডিকেলে তোমার ক্লাসমেটদের জানাতে পারিনি বলে ভীষণ আপসেট আমি। নিয়াজ থতমত খেয়ে তাকায়। তার নিজেরও বোধহয় কিছু মনে পড়ল। অরুণ চোখ ছোট ছোট করে বলে, টুনি বাবু কি? নিয়াজ কটমট দৃষ্টিতে জেডির দিকে তাকায়। জেডি হাসে, অরুণের দিকে ঝুঁকে বলে, এটা সব ছেলেদের থাকে ডিয়ার, তোরও আছে। আয় দেখাচ্ছি, সাথে মাপটাও বলছি। কথাটা বলে জেডি বাহাত অরুণের দিকে এগিয়ে নিলে অরুণ চেঁচিয়ে উঠে দ্রুত দাঁড়িয়ে যায়। রেগে বলে, জেডির বাচ্চা, তোকে ছাড়বো না আমি। জেডি চেয়ারে হেলান দিয়ে মাথা পেছন দিকে ঠেকিয়ে রেখে হাসছে। নিয়াজ হতাশ চোখে চেয়ে এসব রেখে সে বলে, জেডি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি ওকে কোথায় পেলে? আর ও এতদিন কোথায় ছিল? কেন আসেনি এখানে? রিকোয়েস্ট করছি, ক্লিয়ার করো। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, এভি আমার কাছে কেন থাকবে? এভি নিজের মতো ছিল, ওর লাইফ নিয়ে বিজি ছিল। এটুকু বলে থামে। অরুণ রেগে বলে, ফাজলামো করছিস? আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না কেন? আর চুপ থাক, নয়তো গুলি সোজা তোর মাথায় ঢুকবে। নিয়াজ অরুণকে শান্ত করলো। জেডিকে বলতে বলে। জেডি সময় নেই, কিছু ভাবছে হয়তো। এরপর বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানি না, তবে ওকে আমি আধামার অবস্থায় পেয়েছি। ডিটেলস বলার মুড নেই। তুই আকাশকে জীবিত পেয়ে আমাদের একটা খবর দিলি না কেন? অরুণের কথা শুনে জেডি ভ্রু কুচকে তাকায়। হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ডান পা বা পায়ের উপর তুলে ডান হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে হাসে। প্রায় 3 মিনিটের মাথায় তার হাসি সংকুচিত হয়। ইতিমধ্যে চোখে মুখে ক্রোধ জমাট বেঁধেছে। অরুণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, রিয়েলি? যারা আমাকে আর এভিকে আলাদা করার জন্য এত কিছু করেছে, তাদের কাছে আমি এভির খোঁজ দিব? হাউ ফানি! আমার সাধ্য থাকলে এভিকে কখনোই তোদের কাছে ফিরতে দিতাম না, কখনোই না। এটুকু বলে জেডি চোখ বুজে দুবার শ্বাস নেয়। নিজেকে শান্ত করে চোখ মেলে শীতল কণ্ঠে বলে, তোর মরার ভয় করে না অরুণ? জেডির বলার ধরন অদ্ভুত। অরুণ ঢোক গিলল। নিয়াজও কিছুটা ভয় পেল। জেডি অরুণের ভীত মুখ দেখে আবারও উচ্চস্বরে হেসে দেয়। অরুণ নিজেকে সামলে বলে, আমি মরার ভয় করি না জেডি, অন্তত তোর হাতে তো নয়। কারণ আমি জানি তুই আমাকে আর আন্টিকে কখনোই মারবি না। জেডি থমথমে মুখে তাকায়, শক্ত গলায় উত্তর করে, যদি তুই আর তোর আন্টির এভি রিলেট না হতি, তোরা মরলে যদি এভি কষ্ট না পেত, আই সোয়ার তোদের দুজনকে ঠিক কতটুকুরে করতাম কল্পনাও করতে পারতি না। অরুণ অবাক হলো না, কারণ উত্তরটি তার মনের মতোই হয়েছে। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জেডি বলা কথার পিছনে কারণগুলো সে জানে। সামান্য অবাক হলো আকাশের প্রতি এখনো জেডি সে একই চিন্তাধারা দেখে। জেডির উদ্দেশ্যে সে বলে, তুমি একটুও বদলাওনি। জেডি তাকালো নিয়াজের দিকে, মুখটা মলিন হয়। কনুই পর্যন্ত গোটানো শার্টের হাতা আরেকটু উপরে উঠায়। বুকের কাছে দুটো শার্টের বোতাম খুলে পিছন দিকে হেলান দিয়ে চোখ বুজে নেয়। হাসলো খুব সামান্য, ক্লান্তি সুরে আওড়ায়, বাট এভি বদলে গিয়েছে। গত 7 বছর আগে হঠাৎ বদলে গেল, কি আজব। অরুণ বলতে নেয়, তোর মতো
নিয়াজ অরুণকে থামিয়ে দেয়। জেডি তাকায় অরুণের দিকে, কিছু বলল না। নিয়াজ বলে আকাশের ব্যাপারটা ক্লিয়ার করতে। জেডি নিয়াজের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট এভি আমাকেও চিনতো না, মাঝে মাঝে চিনতো, ভালোভাবে কথা বলতো, আবার মাঝে মাঝে চিনতো না, যেন আমাকে চেনে না, আমি ওর অপরিচিত। রাগ করে নয়, একদম সত্যি অপরিচিতদের মতো বিহেভ করতো। এভাবে কয়েক মাস গিয়েছে। রিসেন্ট ও একদম আগের মতো বিহেভ করা শুরু করলো। আমার সাথে ঝামেলার কথা মেবি মনে ছিল না, রিসেন্ট মনে পড়েছে। অরুণ ভ্রুকুচকে বলে। মনে পড়লে ও সন্ধ্যাকে চেনে না কেন? জেডি বিরক্ত হয়ে বলে, কারণ এভির কোনো মেয়েকে চেনার কথা নয়। ফালতু কথা হলে আমার রাগ বাড়াবে না, বলে দিলাম। অরুণ বিরক্ত হলো। মাঝখান থেকে নিয়াজ বলে, বুঝেছি, আকাশের অ্যামনেশিয়া উৎসর্গ দেখা দিয়েছে। রিসেন্ট কিছু স্মৃতি নষ্ট হয়ে গেছে। মানসিক আঘাত বা মাথায় আঘাত পেলে এই উৎসর্গ দেখা যায়। এবার অরুণ অনেক কিছু বুঝলো। আসমানি নোমান কিছুক্ষণ আগে তাকে কল করে বলেছিলেন আকাশ গত প্রায় 3.5 বছর আগের কথা বলছে। এর মানে গত 3.5 বছর আগে আকাশ আসমানি নোমানের সাথে রাগ করে ইংল্যান্ডে গিয়েছিল। এটাই তার মাথায় আছে। এরপরে সব স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে, এজন্যই কিছু মনে নেই আকাশের। এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত মনে নেই। একে একে হিসাব মিলে অরুণ শুকনো ঢোক গিলল। এখন সন্ধ্যার কি হবে? আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে। ও কার কথা শুনবে, কার কথা মানবে? অরুণ জেডির উদ্দেশ্যে বলে, তোর অনুপস্থিতিতে আকাশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল। তুই সাথে থেকে আবারও ওকে কি বানিয়েছিস? এভিকে আমি 3 বছর আগে যেমন দেখেছি আজও সেম দেখছি। তাছাড়া এভির মতো ও কারো কথা শুনলে সবার আগে আমার কথাই শুনতো। অরুণ মানে না। তুই আসলেই খুব খারাপ। বাকিটুকু শেষ করার আগে জেডি পিস্তল বের করে অরুণের পায়ের পাশে একটা গুলি করে দেয়। অরুণ লাফিয়ে ওঠে। নিয়াজও ভয় পেয়েছে। অরুণের গুলি লাগেনি বিধায় স্বস্তি নিঃশ্বাস ফেলে। জেডি ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এবার ছাড় পাবি না। এভির অজুহাতেও না, মাইন্ড ইট। আর নিয়াজ কান খুলে শুনে রাখো, এভির চোখে লেন্স পরাবে না। কথার হেরফের হলে। এটুকু বলে জেডি পিছু ফিরে উদ্ভট এক হাসি দেয়, এক চোখ টিপ দিয়ে বলে। এরপর জেডি ক্যাফে থেকে বেরিয়ে যায়। নিয়াজ শান্ত হয়ে ভাবনায় ব্যস্ত। আকাশের সোনালী চোখ জেডির পছন্দ বলে আকাশ চোখে লেন্স পরে। আসমানি নওয়ান জেডির অস্তিত্ব মুছতে ছেলেকে অন্ধ বানাতেও রাজি। আর জেডি ভয়ঙ্কর মানব বলা যায়। তবে এই জেডি অ্যাভির জন্য অনেক কিছুই সয়ে নেয়। কথাগুলো ভেবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য ফলমূল হাতে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। ডাইনিংয়ে সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসে, দাঁড়ায় সন্ধ্যার সামনে। সন্ধ্যাকে নিঃশব্দে চোখে জল ফেলতে দেখে সৌম্য বিচলিত হয়। কেঁদে কেটে তার বোনের শরীর এত খারাপ হয়েছে। হাতের ব্যাগগুলো ইরার হাতে দিয়ে দ্রুত বোনের পাশে বসে সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বলে। সন্ধ্যা বিড়বিড় করে, আকাশ আবার চলে গিয়েছে ভাইয়া। আকাশ? সৌম্য তার বনুর মাথায় হাত বুলিয়ে বলে, এসব আর ভাবিস না বনু, আকাশ ভাইয়া তো নেই, কেন এমন করছিস? সৌম্যর কথায় আসমানি নওয়ান সহ ইরা লামিয়া তাকায়। তিনজনের দৃষ্টিতে অসহায়ত্ব আকাশ ফেরায়। তারা যতটা খুশি হয়েছিল তার চেয়ে বহুগুণ কষ্ট পাচ্ছে আকাশের অদ্ভুত আচরণে। তারা সৌম্যকে কিভাবে বলবে আকাশ তার বোনকে দেখলে শুধু দূর দূর করে। বোনকে কত শত কথা বলে সান্ত্বনা দিত। সে যখন দেখবে তার বোন যার জন্য এত পাগলামি করে সেই মানুষটাই সন্ধ্যা থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সৌম্যের রিয়াকশন কেমন হবে? সৌম্য এত থমথমে পরিবেশ আজ করতে পেরে চারিপাশে তাকালে দেখলো আসমানি নওয়ান একটা চেয়ারে ভীষণ চিন্তিত মুখে বসে আছে। ইরার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তখনই দোতলা থেকে পরিচিত কণ্ঠে সৌম্যর ডাক ভেসে আসে। সৌম্য থমকায়, দৃষ্টি ইরার পারে এখনো। সে কি ভুল শুনল? ইরার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে ভয় করছে। তার বনুর মতো কি তারও ভ্রম হচ্ছে? সে কেন আকাশ ভাইয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে? সৌম্য ঢোক গিলে দৃষ্টি ঘোরালে দেখলো আকাশ সিঁড়ি বেয়ে নিচে নামছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় আওড়ায়। আকাশ ভাইয়া? আকাশ ধীরে ধীরে নামতে থাকে। দৃষ্টি সৌম্যর পানে। আসমানি নওয়ান, সন্ধ্যা, ইরা লামিয়া ভীষণ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে ছিল না, অথচ সৌম্যকে এক দেখায় চিনে ফেললো। সৌম্য আকাশকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। এর মানে বনু সত্য বলছিল, আকাশ ভাইয়া সত্যি এসেছে। এই তো এসেছে, তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যর হাত পা কাঁপছে। মনে হলো কিভাবে সম্ভব এটা? কাপা হাতে দু চোখ ডলে ছেলেটা। এরপর আবারও তাকালে অবিকল আকাশকে দেখে সৌম্য রিয়াকশন দিতে ভুলে যায়। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ কিভাবে বেঁচে গেল? এতদিন কোথায় ছিল? আজ হঠাৎ কোথা থেকে এলো?
আকাশের পরনে সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্ট, সাদা শার্ট, শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, শার্টের বোতাম প্রায় অর্ধেক খোলা, খোলা শার্টের ফাঁক দিয়ে উকি দিচ্ছে সিলভার কালারের একটা চেন, ডান হাতে সেম ডিজাইনের একটা চেন। সৌম্য আকাশের বেশভূষায় যেমন অবাক হলো তেমনি বিরক্ত হলো। আকাশ যখন ভার্সিটিতে ছিল তখন এই চেনগুলো গলায় আর হাতে পড়তে দেখেছিল আকাশকে। এসব জড়ালে একদম বখাটে বখাটে লাগে সৌম্যর দৃষ্টিতে, কিন্তু তার বোনুর সাথে বিয়ের পর সে অন্য এক আকাশকে দেখেছিল। সে আকাশের সাথে এই আকাশকে মেলাতে পারল না, শুধু চেহারা ছাড়া। আকাশ তার সম্মুখ বরাবর এসে দাঁড়ালে সৌম্য এবার সবচেয়ে বেশি অবাক হয় আকাশের চোখে চোখ রাখলে। আকাশের সোনালি চোখ সে এর আগে দেখেনি, আজকেই প্রথম দেখছে। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, তুই সৌম্য, রাইট? আকাশের কথায় সৌম্য আসমান থেকে পড়ার মতন অবাক হয়। আকাশ এটা কিভাবে বলছে তার সাথে? তার মাথায় তো কিছুই ঢুকছে না। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভাইয়ের পাশে, কান্না ভেজা মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনকার বলা আকাশের কথাগুলো মনে পড়ল। আকাশের বলা পাগল শব্দটি তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। তাকে দূরে ঠেলে দেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসছে। এই মানুষটাই একদিন তাকে একবার জড়িয়ে ধরার জন্যে কত পাগলামিটাই না করতো, তাকে দেখার জন্য কত ছটফট করতো, সোনা বউ ছাড়া ডাকতো না। সে মানুষটাই আজ তাকে দূরছাই করে। মেয়েটা এসব কি করে মানবে? সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সৌম্যর উদ্দেশ্যে বলে, বোনকে ভালোবেসে বোনও ডাকিস? গুড। ওকে ইমার্জেন্সি পাগল ডাক্তার দেখে নে, হাতে বেশি সময় পাবি না। সকলে বিস্মিত হয়। না তো আকাশের কথার আগা মাথা বুঝলো, আর না আকাশের রূপ ব্যবহারের কারণ বুঝলো। সন্ধ্যা মাথা নিচু করে নিল, চিনচিন ব্যথা করে উঠে বুকটায়। আকাশ আবারও তাকে পাগল বলছে। আকাশ কি এটুকুও বুঝতে পারছে না? আকাশ এভাবে বললে তার সন্ধ্যা মালতী কত কষ্ট পায়, একটুখানিও আজ করতে পারছে না, তাই না? এজন্য বোধহয় নির্দ্বিধায় বলে দিচ্ছে এক একটি ভারী কথা, যার ভার সন্ধ্যার বইতে পারছে না। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, আকাশ? রাগে আকাশ সৌম্যর নাক বরাবর শক্ত পাঁচ মারে। সৌম্য এক পা পেছায়, হতভম্ব হয়ে যায় সকলে। আসমানি নওমান এগিয়ে আসতে আসতে বললেন, আকাশ কি করছো? আকাশ গ্রাহ্য করলো না। সৌম্য শার্টের কলার ধরে টেনে বাঁদিকে আনে, সমানে মারতে থাকে। নিঃশ্বাস নিচ্ছে না যেন বেচারা। সৌম্যর জানেও না সে কেন মার খাচ্ছে, তাও আবার আকাশের হাতে, যার জন্যই কয়টা মাস হাসতে ভুলে গিয়েছিল। তাকে দেখে আজ আনন্দ করার কথা, অথচ সেই বড় ভাইয়ের হাতেই চোরের মতো মার খেতে হচ্ছে। ছেলেটা ব্যথা পেয়েও টু শব্দটি করে না, কেবল অবাক চোখে আকাশকে দেখে। এটা আকাশ, তার বড় ভাই আকাশ। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আমার ভাইয়াকে মারছেন কেন? ওনাকে ছাড়ুন বলছি। আসমানি নওয়ান আকাশকে টেনে সরাতে চায় আর বলে, আকাশ ওকে ছাড়ো। আকাশ! আকাশকে চুল পরিমাণ নড়াতে পারে না। আকাশ ভস্ম করা দৃষ্টিতে চেয়ে সমানে মেরেই যাচ্ছে সৌম্যকে। ইরা সৌম্যকে টেনে সরাতে চায়, অপর পাশে সন্ধ্যাও ধরেছে, কিন্তু তারা ব্যর্থ। লামিয়া ভীত চোখে চেয়ে আছে, এখানে এসব কি হচ্ছে? এক সময় আকাশ নিজেই সৌম্যকে ধাক্কা মেরে চিৎকার করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।